আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। গাজা ইস্যুতে ট্রাম্প, নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বে সৌদি যুবরাজ সালমান। ভারী অস্ত্র মোতায়েন, কাশ্মীর নিয়ে দ্বৈরথ, পারমাণবিক যুদ্ধের দামামা, তাৎক্ষণিকভাবে মারা যাবে 12.5 কোটি মানুষ। পেন্টাগনে অস্থিরতা, 5 জন অ্যাডমিরাল সহ শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। হানি ট্র্যাপ কৌশল, পাকিস্তানের প্রেমের ফাঁদে ভারতের সর্বনাশ, পাক গোয়েন্দা সংস্থার বিশাল অর্জন। মুশফিকুল ফজল আনসারীর প্রশংসা করে মার্কিন কূটনীতিকের এক্স বার্তা। ক্রমাগত দরপতন, তীব্র রুপি সংকটে পড়ে $10 বিলিয়ন নিলামে তুলছে ভারত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শীর্ষ আরব নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ কৌশল নির্ধারণ করতে সৌদি আরবে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নেতৃত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, জর্ডানের রাজা আব্দুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহ এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা। বৈঠকে সৌদি প্রিন্স বারংবার গাজা সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। বৈঠক মূলত একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা যা নিরীহ ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা বহন করে। এই বৈঠক শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নয়, বরং ফিলিস্তিনের নিরীহ মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে আশাবাদী আরব নেতারা। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজাকে নতুন করে গড়ে তোলার এই প্রচেষ্টা সত্যি গাজাবাসীর মধ্যে এক নতুন আশার আলো ছড়িয়ে দিবে বলে মনে করেন তারা। ক্রাউন প্রিন্স সালমানের নেতৃত্বে আরব নেতাদের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল পরিকল্পনা এর বাসিন্দাদের স্থায়ীভাবে জোরপূর্বক উচ্ছেদ করার পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলো যে একতা তার একটি নজির স্থাপন করা এবং ফিলিস্তিনিদের গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা। আলোচনায় মিশরের নেতৃত্বে গাজার জন্য একটি নতুন বিকল্প পুনর্গঠন পরিকল্পনার উপর তারা আলোকপাত করেন, যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার প্রস্তাবের বিপরীতে একটি মানবিক স্থায়ী সমাধানের দিকে নজর দেওয়া হয়েছে। বৈঠকের পর সৌদি রাষ্ট্র সংবাদ সংস্থা SPA-কে এক বিবৃতিতে এই আলোচনা সম্পর্কে জানায়, ভ্রাতৃত্বপূর্ণ এবং আনুষ্ঠানিক বৈঠকটিতে অংশগ্রহণকারীরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে পরামর্শ করেন। বিবৃতিতে আরও জানানো হয়, নেতারা আগামী 4 মার্চ কায়রোতে নির্ধারিত জরুরি আরব শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে। আশা করা হচ্ছে যদি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকে, তবে এই সম্মেলনের পর মিশরের নেতৃত্বে গাজার পুনর্গঠনের প্রথম ধাপ শুরু হবে। এই বৈঠক শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নয়, বরং বহু মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে আশাবাদী আরব নেতারা। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজাকে নতুন করে গড়ে তোলার এই প্রচেষ্টা সত্যি গাজাবাসীর মধ্যে এক নতুন আশার আলো ছড়িয়ে দিবে বলে মনে করেন তারা। যে কোনো সময় লেগে যেতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ। দুই দেশের গণমাধ্যম জানাচ্ছে, কাশ্মীর সীমান্তে এরই মধ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে তারা, মোতায়েন করেছে ভারী অস্ত্র। তবে কি কাশ্মীরকে কেন্দ্র করে পারমাণবিক যুদ্ধ হতে যাচ্ছে দুই দেশের মধ্যে? যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। গবেষকরা বলছেন, এর
এর ফলে জলবায়ুর উপর প্রভাব পড়বে, তাতে অনাহারে মারা যাবে আরো বহু কোটি মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে 2025 সালে দক্ষিণ এশিয়ায় পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কাশ্মীর নিয়ে প্রায়শই মুখোমুখি হচ্ছে দুই দেশ। যদিও 2023 সাল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা, কিন্তু উভয় পক্ষই প্রায় একে অপরের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে। কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী বিতর্ক এবং সংঘর্ষের মূল কারণ। এই দুই দেশ প্রায়ই সীমান্তে উত্তেজনা এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার মধ্যে থাকে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শন এবং অস্ত্র মোতায়েন করা। কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক কখনো শান্তি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়নি এবং পরিস্থিতি যে কোনো সময় আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ভিত্তিক রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্য অনুযায়ী কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে এবং তা মানবতার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। গবেষণায় বলা হয় যে পারমাণবিক সংঘর্ষের ফলে শুধুমাত্র ভারত ও পাকিস্তানে নয়, বিশ্বজুড়ে বিশাল পরিমাণে প্রাণহানি হতে পারে। এতে কেবল 12.5 কোটি মানুষের প্রাণহানি হতে পারে, কিন্তু পরবর্তীতে জলবায়ু পরিবর্তন এবং অনাহারের কারণে আরো কোটি কোটি মানুষের মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের মতে পারমাণবিক যুদ্ধের ফলে গ্লোবাল খাদ্য সংকট সৃষ্টি হতে পারে, কারণ গ্লোবাল কৃষি উৎপাদন ব্যাহত হবে। এই ধরনের এক বিপর্যয় কেবল দক্ষিণ এশিয়াকে নয়, পুরো পৃথিবীকে কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। এই পরিস্থিতি বিশ্বের কাছে উদ্বেগজনক এবং আশা করা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে এবং এই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত করতে সক্ষম হবে। পেন্টাগনে অস্থিরতা, 5 জন অ্যাডমিরাল সহ শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন যৌথ বাহিনী প্রধান এয়ারফোর্স জেনারেল সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন তিনি। এছাড়া পেন্টাগনের শীর্ষস্থানীয় 5 জন অ্যাডমিরাল ও জেনারেলকেও সরিয়ে দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় সামরিক বাজেটে বড় পরিবর্তন এবং বাহিনীর পুনর্বিন্যাসের পরিকল্পনাও করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা আরো বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানিয়েছে তিনি ব্রাউনের স্থলাভিষিক্ত করবেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল ড্যান রাজিন কেইনকে অবসর থেকে ফিরিয়ে এনে সামরিক বাহিনীর শীর্ষ পদে বসানো হচ্ছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্প নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চিটিকেও সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। এছাড়া এয়ারফোর্সের ভাইস চিফ অফ স্টাফ এবং আর্মি, নেভি ও এয়ারফোর্সের জজ অ্যাডভোকেট জেনারেলদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে। এই পদগুলো সামরিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই সিদ্ধান্ত পেন্টাগনে একটি অস্থির সময়ের সূচনা করল, যেখানে ইতোমধ্যে বেসামরিক কর্মীদের ব্যাপক বরখাস্ত, বাজেটে বড় ধরনের পরিবর্তন এবং ট্রাম্পের নতুন আমেরিকা ফার্স্ট বৈদেশিক নীতির অধীনে সামরিক বাহিনী ব্যাপক পরিবর্তনের প্রস্তুতি চলছে। বেসামরিক নেতৃত্বে পরিবর্তন এলেও সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউনিফর্মধারী সদস্যদের রাজনীতি মুক্ত রাখা হয়। ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় প্রশাসনের নীতি পেন্টাগন বাস্তবায়ন করে। হানি ট্র্যাপ কৌশল, পাকিস্তানের প্রেমের ফাঁদে ভারতের সর্বনাশ। পাক গোয়েন্দা সংস্থার বিশাল অর্জন। ভারতের তৃতীয় বৃহত্তর নৌঘাঁটি আইএনএস কদম্ব থেকে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ উঠেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে। ভারতীয় তদন্ত সংস্থা এনআইএ ইতোমধ্যে 2 সিভিলিয়ান কন্ট্রাক্টরকে আটক করেছে, যাদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে এই গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা 2023 সাল থেকে হানি ট্র্যাপ কৌশল চালিয়ে আসছিলেন। তিনি নিজেকে মেরিন ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রামের মাধ্যমে আইএনএস কদম্বে কর্মরত 2 কন্ট্রাক্টরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘ 8 মাস ধরে তাদের বিশ্বাস অর্জন করার পর তিনি কৌশলে ভারতের নৌবাহিনীর সংবেদনশীল তথ্য হাতিয়ে নেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী নৌঘাটির সংরক্ষিত এলাকাগুলোর ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ সামরিক নথি, নির্মাণাধীন স্থাপনাগুলোর নকশা এবং সিমুলেটর বিল্ডিং এর অবস্থান সংক্রান্ত তথ্য পাচার করা হয়েছে। এমনকি কোন জাহাজ কখন কোথায় টহল দেয়, কোনটি অপারেশনাল কিংবা রেডি টু এঙ্গেজ মোডে রয়েছে, এসব গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাতে পৌঁছে গেছে। আটক দুই কন্ট্রাক্টরের স্বীকারোক্তি অনুযায়ী প্রতি মাসে তাদের ৫,০০০ রুপি করে দেয়া হতো। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এই দীর্ঘ পরিকল্পিত ফাঁদ তৈরি করে প্রেমের মাধ্যমে তাদের মন গলিয়ে তথ্য সংগ্রহ করেছিল। ১৩,০০০ একর জুড়ে বিস্তৃত INS কদম্ব ভারতের পশ্চিম উপকূলে সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌঘাটিগুলোর একটি। সম্প্রসারণ কাজ শেষ হলে এটি হবে পূর্ব গোলার্ধের বৃহত্তম নৌঘাটি। তবে এই ধরনের গোপন তথ্য পাচারের ঘটনা ভারতের সামরিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এই ঘটনার পর ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উচ্চ সতর্কতা জারি করেছে এবং সামরিক বাহিনীতে কর্মরতদের নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালে বিশাখাপত্তনম নৌঘাটি থেকেও একই কৌশলে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছিল ISI এর বিরুদ্ধে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ভূয়সী প্রশংসা করেছেন সাবেক মার্কিন কূটনৈতিক জন এফ ড্যানিলো চিফ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক কূটনীতিক লিখেছেন, কেবল পেশাদার কূটনীতিকরাই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের যোগ্য। ফজল আনসারী এই ধারণা ভুল প্রমাণ করেছে। বাংলাদেশি কূটনীতিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন ড্যানিলোভিচ, যেখানে মুশফিকুল ফজল আনসারীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, কূটনৈতিক হিসেবে আপনার যাত্রা চমকপ্রদ। মার্কিন কূটনীতিকের ভাষায় প্রায় একটা বিশ্বাস প্রচলিত আছে, কেবল পেশাদার কূটনীতিকরাই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের যোগ্য, কিন্তু আপনি প্রমাণ করেছেন এই ধারণা সত্য নয়। কূটনৈতিক হিসেবে আপনার অভিষেক অত্যন্ত চিত্তাকর্ষক। মেক্সিকোতে আপনাকে প্রতিনিধি হিসেবে পেয়ে বাংলাদেশ ভাগ্যবান। আওয়ামী লীগের শাসনকালে ওয়াশিংটন ডিসি ভিত্তিক সাংবাদিক হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এ প্রশ্ন করার জন্য বিশেষভাবে পরিচিতি পান মুশফিকুল ফজল আনসারী। তিনি ওয়াশিংটন ভিত্তিক পররাষ্ট্রনীতি পার্সপেক্টিভ সাউথ এশিয়ার নির্বাহী সম্পাদক ছিলেন। ফজল আনসারী জাস্টিনেস বিডিতে সম্পাদক এবং হোয়াইট হাউসের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন কভার করেছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জনমত তৈরিতে বিশেষ ভূমিকা রাখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৯ ডিসেম্বর মুশফিক ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করে। ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে ১০ বিলিয়ন বা ১,০০০ কোটি ডলার নিলামে তুলেছে ভারত। এর মধ্য দিয়ে ৩ বছরে প্রায় ৮৭,০০০ কোটি রুপি ব্যাংকে ঢুকবে বলে ধারণা করা হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ৩ বছর মেয়াদী সোয়াপ অকশনের তথ্য শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় যে ভারতের ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে বাজারে নগদ অর্থের প্রভাব কমে আসছে। এই পরিস্থিতি সামাল দিতে আগামী ২৮ ফেব্রুয়ারি আরবিআই ডলার নিলামে তোলা শুরু করবে। ৪ মার্চ পর্যন্ত প্রথম ধাপের নিলামে ১০ বিলিয়ন ডলার বাজারে ছাড়া হবে। এর বিনিময়ে প্রায় ৮৭০ বিলিয়ন রুপি সংগ্রহ হতে পারে। চলতি বছরের শুরুতে আরবিআই ৬ মাস মেয়াদী মুদ্রা বিনিময় নিলামের মাধ্যমে ৫১০ কোটি ডলার বিক্রি করা হয়। তবে এরপরও নগদ অর্থ সংকট কাটেনি। বাজার বিশ্লেষকরা বলছেন, মার্চ মাসের শেষ নাগাদ ব্যাংক খাতে আরবিআই কে আরো অন্তত ১ ট্রিলিয়ন অর্থাৎ ১ লাখ কোটি রুপি তারল্যের যোগান দিতে হবে। তবে এবারের ৩ বছর মেয়াদী মুদ্রা বিনিময় নিলাম আগের ৬ মাস বা ২ মাসের রেপো সুবিধার চেয়ে বেশি কার্যকর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজা ইস্যুতে ট্রাম্প, নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বে সৌদি যুবরাজ সালমান। ভারী অস্ত্র মোতায়েন, কাশ্মীর নিয়ে দ্বৈরথ, পারমাণবিক যুদ্ধের দামামা, তাৎক্ষণিকভাবে মারা যাবে ১২.৫ কোটি মানুষ।
পেন্টাগনে অস্থিরতা, 5 জন অ্যাডমিরাল সহ শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। হানি ট্র্যাপ কৌশল, পাকিস্তানের প্রেমের ফাঁদে ভারতের সর্বনাশ, পাক গোয়েন্দা সংস্থার বিশাল অর্জন। মুশফিকুল ফজল আনসারীর প্রশংসা করে মার্কিন কূটনীতিকের এক্স বার্তা। ক্রমাগত দরপতন, তীব্র রুপি সংকটে পড়ে $10 বিলিয়ন নিলামে তুলছে ভারত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।